লেটস সিং ফিজিক্স এডুকেশনাল প্ল্যাটফর্মে তোমাদের স্বাগত। আজকের কন্টেন্ট ক্লাস 10 চ্যাপ্টার নাম্বার 4 তাপের ঘটনাসমূহের সেকেন্ড ক্লাস। আর তোমরা অলরেডি জানো এই চ্যানেলে আমরা একটা সিরিজ কমপ্লিট করছি যেখানে আমরা ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্সের পুরো সিলেবাসটাকে কমপ্লিট করার চেষ্টা করছি, যার মধ্যে অলরেডি আমরা ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার এবং থার্ড চ্যাপ্টারকে একটা সিস্টেমেটিক পদ্ধতিতে কমপ্লিট করেছি। আর আমরা শুরু করেছি তার পরের চ্যাপ্টার তাপের ঘটনাসমূহ। এবার এই তাপের ঘটনাসমূহের আগের দিন আমরা কি দেখেছিলাম? আগের দিন আমরা দেখেছিলাম যে কোনো একটা কঠিন পদার্থ বা তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থ, তিন প্রকার পদার্থকেই যদি আমরা তাপ দিই তাহলে কি হয়? ওই তিন প্রকার পদার্থেরই প্রসারণ হয়। এইবার কঠিনের প্রসারণ সব থেকে কম হয়, তার থেকে বেশি প্রসারণ হয় তরলের, আর তার থেকে বেশি প্রসারণ হয় কার? গ্যাসের। এটা তো আমরা আগের দিন দেখেছিলাম। চলো আজকে আমরা কি করব, ওই যে আমরা দেখেছিলাম যে কঠিনের প্রসারণ হয়, তো কঠিনের কত রকমের প্রসারণ হয়, সেই প্রসারণ থেকে প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা কিভাবে দেওয়া যায়, তাদের একক কিভাবে বার করতে হয়, তাদের একক কিভাবে নির্ণয় করতে হয়, মাত্রা কিভাবে নির্ণয় করতে হয়, এই জায়গাগুলো আমরা আজকে আলোচনা করব। ক্লিয়ার? তাহলে তোমার কাছে এটা ক্লিয়ার যে আজকে আমরা কি শিখবো? তাহলে চলো খাতা পেন নিয়ে বসে যাও আর বুঝতে থাকো যে কিরকম ভাবে কোনো একটা কঠিনের প্রসারণ হচ্ছে, অর্থাৎ কঠিনের দৈর্ঘ্য প্রসারণ কি, ক্ষেত্রফল প্রসারণ কি এবং আয়তন প্রসারণের ব্যাপারটা কি। দেখো, কোনো একটা কঠিন বস্তুর একটা নির্দিষ্ট আকার আছে। তুমি যদি বলো তরল বা গ্যাস, তাহলে তরল বা গ্যাসের নির্দিষ্ট কোনো আকার নেই, কিন্তু কঠিন বস্তুর একটা নির্দিষ্ট আকার বা শেপ আছে। তুমি যদি একটা সরু তারকে কল্পনা করো, সেটা তো একটা কোনো কঠিন বস্তুর তৈরি একটা সরু তার। ভাবো একটা লোহার তার আছে, তাহলে সেই তারটার কেবলমাত্র দৈর্ঘ্য আছে। এবার তুমি যদি একটা সেরকম সরু তারকে তাপ দাও তাহলে কি হবে? ওই তারটার যেহেতু শুধুমাত্র দৈর্ঘ্য আছে তার জন্য দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। এই ঘটনাটাকে আমরা বলবো দৈর্ঘ্য প্রসারণ। তাহলে দৈর্ঘ্য প্রসারণ কাকে বলছে? না, কোনো একটা কঠিন বস্তুর যদি শুধুমাত্র দৈর্ঘ্যের প্রসারণ হয় তাহলে তাকে আমরা কি বলবো? দৈর্ঘ্য প্রসারণ। এইবার তুমি মনে মনে একটা লোহার তৈরি পাত কল্পনা করো। লোহার তৈরি পাত। এবার পাত মানে কি? তুমি যে খাতায় লিখছো সেই খাতায় একটা পাতাকে তুলে নাও, একটা পেজকে তুলে নাও, তাহলে ওই পেজটা এবার ভাবো লোহার তৈরি, তাহলে যেটা তুমি দেখতে পাচ্ছ ওটা হচ্ছে একটা পাত। তার মানে কোনো একটা লোহার তৈরির পাতের কি আছে? ভালো করে দেখো, একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে, একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে। তাহলে তাপ দিলে আমরা কি দেখলাম? যে দৈর্ঘ্য বৃদ্ধি পাই। তার মানে ভালো করে দেখো, যখনই এই পাতটাকে আমরা তাপ দেব তার দৈর্ঘ্যটা বেড়ে গেছে, আবার তার প্রস্থটাও বেড়ে গেছে। তার জন্য তার আগে যা ক্ষেত্রফল ছিল আর এখন যে ক্ষেত্রফল হলো, এই দুইয়ের পরিবর্তন হলো, অর্থাৎ ক্ষেত্রফল বেড়ে গেল। যেহেতু দৈর্ঘ্যটাও বেড়েছে আর এই যে প্রস্থটাও বেড়েছে, তার জন্য তার ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। তার মানে কোনো একটা কঠিন বস্তুর ক্ষেত্রফলেরও প্রসারণ হয়। ক্লিয়ার? আবার তুমি একটা লোহার তৈরি যে লুডোর ছক্কা আছে, ওই লুডোর ছক্কাটা তুমি ভাবো লোহার তৈরি, তাহলে সেক্ষেত্রে দেখো ওই লুডোর ছক্কাটার কি আছে? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে, তিনটেই আছে। দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে। তুমি যদি তাপ দাও তাহলে কি হবে? কোনো একটা কঠিন বস্তুর এই যে দৈর্ঘ্যটাও বৃদ্ধি পাবে, প্রস্থটাও বৃদ্ধি পাবে, উচ্চতাটাও বৃদ্ধি পাবে এবং তার ফলস্বরূপ কি হবে? আগে যে আয়তন ছিল এখন তার আয়তন কি হয়ে যাবে? বেড়ে যাবে। এখন আয়তন কি হয়ে যাবে? বেড়ে যাবে। তাহলে এই ঘটনাটাকে আমরা কি বলছি? আয়তন প্রসারণ। তার মানে কোনো একটা কঠিন বস্তুর যেহেতু নির্দিষ্ট আকার আছে তার জন্য তার দৈর্ঘ্যের বৃদ্ধি হতে পারে, আর যদি কোনো একটা কঠিন বস্তুর ক্ষেত্রফল থাকে তার ক্ষেত্রফলের বৃদ্ধি হতে পারে। আবার যদি কোনো একটা কঠিন বস্তুর আয়তন থাকে তাহলে তার আয়তনেরও বৃদ্ধি হতে পারে। তার মানে কোনো একটা কঠিন বস্তুর কত রকমের প্রসারণ হয়? 3 রকমের প্রসারণ হয়। ভালো করে, কোনো একটা কঠিন বস্তুর কত রকমের প্রসারণ হয়? 3 রকমের প্রসারণ হয়। কি কি? একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণ মানে কি? যদি দৈর্ঘ্যের পরিবর্তন হয়, তাপ দেওয়ার ফলে যদি দৈর্ঘ্যের বৃদ্ধি হয় তাহলে আমরা তাকে বলবো দৈর্ঘ্যের প্রসারণ। যদি তাপ দেওয়ার ফলে কোনো একটা কঠিন বস্তুর ক্ষেত্রফলও বৃদ্ধি পেতে পারে, এটাকে আমরা বলবো ক্ষেত্রফল প্রসারণ। আর কোনো একটা কঠিন বস্তুর আয়তনেরও প্রসারণ হতে পারে, এটাকে আমরা বলবো আয়তন প্রসারণ। তাহলে কঠিনের 3 প্রকার প্রসারণ আছে। কি কি? দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্রফল প্রসারণ এবং আয়তন প্রসারণ। ক্লিয়ার? কোনো অসুবিধা? এইবার আমরা দেখবো যে এই প্রসারণ থেকে প্রসারণ গুণাঙ্ক কিভাবে পাওয়া যায়। যেমন দৈর্ঘ্য প্রসারণ রিলেটেড একটা টার্ম পাবো যেটাকে আমরা বলবো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ক্ষেত্রফল প্রসারণ থেকে একটা টার্ম পাবো যেটাকে আমরা বলবো ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। আর আয়তন প্রসারণ থেকে আমরা একটা টার্ম পাবো যেটাকে আমরা বলবো আয়তন প্রসারণ গুণাঙ্ক। তা কিভাবে দৈর্ঘ্য প্রসারণ থেকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে যাওয়া যায় আর কিভাবে তাদের সংজ্ঞা লিখতে হয়, এইটা আমাদের বুঝতে হবে। দেখো,
অলরেডি তোমার বইয়ে সমস্ত কিছু লেখা আছে, তাহলে তুমি ক্লাস কেন দেখছো? বোঝার জন্য। তাহলে তোমাদের বুঝতে হবে যে ক্লাসটা কিভাবে লিখতে হয়। আমাদের সংজ্ঞা তো বইয়ে লেখা আছে, একক তো বইয়ে লেখা আছে, মাত্রা তো বইয়ে লেখা আছে, কিন্তু কিভাবে এলো এইগুলো আমরা শিখবো। ক্লিয়ার? তাহলে হেডিং করে ফেলো দৈর্ঘ্য প্রসারণ এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। মুছে দিই এটা, চলো। দৈর্ঘ্য প্রসারণ এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে আগে হেডিং করে ফেলো দৈর্ঘ্য প্রসারণ। আমরা যে 3 প্রকার প্রসারণ দেখলাম তার মধ্যে প্রথম দৈর্ঘ্য প্রসারণ এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে বুঝবো। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, যেটাকে আলফা দিয়ে লেখা হয়। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে কি দিয়ে লেখা হয়? আলফা দিয়ে লেখা হয়। এই ব্যাপারটা কি আমরা এটাই বোঝার চেষ্টা করব। ঠিক আছে, চলো। তাহলে আমরা কি করছি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা লিখতে চাইছি বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি বুঝতে চাইছি, তার মানে এখানে অবশ্যই দৈর্ঘ্যের বৃদ্ধি হবে। তাহলে আমরা কি করলাম? আমরা একটা ধরো এরকম একটা এল দৈর্ঘ্যের বা L1 দৈর্ঘ্যের একটা তারকে কল্পনা করলাম মনে মনে। কি করলাম? একটা L1 দৈর্ঘ্যের তারকে কল্পনা করলাম। আর এই L1 দৈর্ঘ্যের তারটা আমরা ধরে নিলাম T1 উষ্ণতায় রাখা আছে। কত উষ্ণতায়? T1। আমরা কি করলাম? এই L1 দৈর্ঘ্যের তারটাকে আমরা তাপ দিলাম। তাহলে যদি আমরা তাপ দিই তার মানে এই L1 দৈর্ঘ্যের তারের দৈর্ঘ্য কি হয়ে যাবে? বেড়ে যাবে। L1 দৈর্ঘ্যের তারটা কি হবে? দৈর্ঘ্য বেড়ে যাবে। তাহলে আমরা ধরে নিলাম যে এই L1 দৈর্ঘ্যের তারের দৈর্ঘ্য বেড়ে গেল। এবং দৈর্ঘ্য বেড়ে গিয়ে হলো কত? আগে দৈর্ঘ্য ছিল L1, এখন দেখো দৈর্ঘ্য কি হয়ে গেছে? এই L1 দৈর্ঘ্যের তারটার দৈর্ঘ্য বেড়ে গেছে। এখন দৈর্ঘ্য কত হলো? আমরা ধরে নিলাম L2। কত ধরে নিলাম? L2। আর যেহেতু আমরা তাপ দিয়েছি তার মানে উষ্ণতা T1 থাকবে না, উষ্ণতাও বেড়ে গিয়ে কত হবে? T2। আমরা ধরে নিচ্ছি যে উষ্ণতাও বেড়ে গিয়ে কত হবে? T2। দেখো এই ছবিটা বুঝতে পারলে না? পারলে না, ছবিটাই তোমাকে বুঝতে হবে ভালো করে। কি না, কোনো একটা L1 দৈর্ঘ্যের তার আছে, L1 দৈর্ঘ্যের তার আছে যেটা T1 উষ্ণতায় রাখা আছে। আমরা কি করলাম? এই তারটাকে কি করলাম? তাপ দিলাম। তাহলে যদি আমরা তাপ দিই তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তাহলে L1 দৈর্ঘ্যের তার ছিল, তার এখন দৈর্ঘ্যটা বেড়ে গেছে, বেড়ে গিয়ে হলো কত? L2। ক্লিয়ার? আর যেহেতু তাপ দিয়েছি তার জন্য উষ্ণতা প্রথমে T1 ছিল, উষ্ণতা বেড়ে গিয়ে হয়েছে কত? T2। তাপ দিলে দৈর্ঘ্যও বাড়বে এবং উষ্ণতাও বাড়বে। তাহলে L1 দৈর্ঘ্য বেড়ে গিয়ে হয়েছে L2, T1 উষ্ণতা বেড়ে গিয়ে হয়েছে T2। দেখো ছবিটা বুঝতে পেরেছো? কোনো অসুবিধা? তাহলে ভালো করে দেখো, এখান থেকে আমি যদি কয়েকটা টার্ম লেখার চেষ্টা করি যে দৈর্ঘ্য বৃদ্ধি কতটা হয়েছে, যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি যে দৈর্ঘ্য বৃদ্ধি কতটা হয়েছে, ভালো করে দেখো দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছে। আগে ছিল L1, এখন হয়েছে L2। আগে দৈর্ঘ্য ছিল L1, এখন হয়েছে L2। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কতটা পেয়েছে? দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে L2 মাইনাস L1 পরিমাণ। ক্লিয়ার? আগে দৈর্ঘ্য ছিল L1, এখন দৈর্ঘ্য হচ্ছে L2। তাহলে দৈর্ঘ্যটা বেড়েছে কতটা? বেড়েছে কতটা? L2 মাইনাস L1 পরিমাণ। যদি বলি উষ্ণতা বৃদ্ধি কত? উষ্ণতা বৃদ্ধি কত? তাহলে উষ্ণতার বৃদ্ধি কত হয়েছে? আগে উষ্ণতা ছিল T1, এখন হয়েছে কত? T2। তাহলে উষ্ণতার বৃদ্ধি কত? T2 মাইনাস T1। ক্লিয়ার? আর যেগুলো তুমি এখানে দেখতেই পাচ্ছ, প্রাথমিক দৈর্ঘ্য কত? প্রথমে কত দৈর্ঘ্য ছিল? L1, পরে কত দৈর্ঘ্য হয়েছে? L2। প্রথমে উষ্ণতা কত ছিল? T1, পরে উষ্ণতা কত হয়েছে? T2। তাহলে যেহেতু ছবিটা আমরা এঁকেছি তার জন্য ওগুলো আমরা লিখছি না, আমরা জাস্ট দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছে দেখে নিলাম আর উষ্ণতা বৃদ্ধি কত হয়েছে দেখে নিলাম। এইবার মজার ব্যাপার হচ্ছে এই যে দৈর্ঘ্য বৃদ্ধি L2 মাইনাস L1, এটা ডিপেন্ড করে কার উপর নির্ভর করে? দেখা যায় যে এই যে দৈর্ঘ্য বৃদ্ধি, এই দৈর্ঘ্য বৃদ্ধিটা প্রপোর্শনাল হয়, মানে সমানুপাতিক হয় প্রাথমিক দৈর্ঘ্যের ওপর। কার ওপর? প্রাথমিক দৈর্ঘ্যের ওপর। মানে যেটা আমি বলতে চাইছি যে দৈর্ঘ্য বৃদ্ধি মানে কত? দৈর্ঘ্য বৃদ্ধি মানে ওই কনসেপ্ট অনুযায়ী আমরা L2 মাইনাস L1 পেয়েছি প্রপোর্শনাল টু প্রাথমিক দৈর্ঘ্য। আর প্রাথমিক দৈর্ঘ্য কত? L1। আমরা ধরে নিয়েছিলাম প্রথমে দৈর্ঘ্য ছিল L1, তাহলে L1 হয়।
এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। এবার তুমি বলবে কি করে বুঝবো যে দৈর্ঘ্য বৃদ্ধিটা প্রাথমিক দৈর্ঘ্যের সমানুপাতিক হয়? তুমি ভাবো যে প্রাথমিক দৈর্ঘ্য মানে কি, প্রথমে যে দৈর্ঘ্য ছিল, এবার তুমি যদি একটা 1 সেন্টিমিটারের তার নাও, তাকে তাপ দাও, আর একটা 1 মিটারের তার নাও, তাকে তাপ দাও, তাহলে কোনটার দৈর্ঘ্য বেশি বাড়বে? অবশ্যই 1 মিটার তারটা। তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি কতটা হবে এটা নির্ভর করছে প্রাথমিক দৈর্ঘ্যের ওপর, প্রথমে কতটা দৈর্ঘ্য আছে। ছোট তার যদি হয় তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধি কম হবে, বড় তার যদি হয় তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধি বেশি হবে। তাহলে এই দৈর্ঘ্য বৃদ্ধিটা নির্ভর করছে কার ওপর? প্রাথমিক দৈর্ঘ্যের ওপর। কার ওপর? প্রাথমিক দৈর্ঘ্যের ওপর। তার জন্যই আমরা লিখলাম যে দৈর্ঘ্য বৃদ্ধি ইজ প্রপোর্শনাল টু প্রাথমিক দৈর্ঘ্য। দৈর্ঘ্য বৃদ্ধি মানে কত? L2 - L1, আর প্রাথমিক দৈর্ঘ্য কত? L1। ক্লিয়ার? আবার দেখা যায় এটাও বলতে পারি আমরা যে এই যে দৈর্ঘ্য বৃদ্ধি আমরা পেলাম, এই দৈর্ঘ্য বৃদ্ধিটা প্রপোর্শনাল টু হয় কার সাথে? উষ্ণতার বৃদ্ধির সাথে। উষ্ণতার সাথে নয়, উষ্ণতার বৃদ্ধির সাথে। কার সাথে? উষ্ণতার বৃদ্ধির সাথে। এবার তুমি বলবে স্যার এরকম কেন হলো? দেখো, তুমি যদি উষ্ণতা বৃদ্ধি মানে কি, কতটা উষ্ণতা বাড়িয়েছো, তাহলে এই উষ্ণতা বৃদ্ধি আগে ছিল T1, এখন হয়েছে T2, তাহলে উষ্ণতা বৃদ্ধি কত? T2 - T1। তাহলে আমি যদি তোমাকে বলি কোনো একটা তার আছে যার উষ্ণতা তুমি 10 ডিগ্রি বাড়িয়েছো, তাহলে 10 ডিগ্রি বাড়ানোর জন্য তার দৈর্ঘ্য বৃদ্ধি যতটা হবে, এবার তুমি ভাবো তুমি 100 ডিগ্রি উষ্ণতা বাড়িয়েছো, তাহলে তার জন্য দৈর্ঘ্য বৃদ্ধিটা কি হবে? বেশি হবে। 10 ডিগ্রি উষ্ণতা বাড়ালে যদি কোনো একটা পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয়, তাহলে 100 ডিগ্রি উষ্ণতা বাড়ালে তার থেকে বেশি পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হবে, তাই তো? একদম। তাহলে তার জন্যই আমরা লিখতে পারি কি না, দৈর্ঘ্য বৃদ্ধি ইজ প্রপোর্শনাল টু উষ্ণতার বৃদ্ধি। তাহলে আবার সেই একই রকম, দৈর্ঘ্য বৃদ্ধি সমান কত? L2 - L1 প্রপোর্শনাল টু উষ্ণতার বৃদ্ধি কত? দেখো উষ্ণতার বৃদ্ধি আমরা ওদিকে লিখেছি T2 - T1, তাহলে এই L2 - L1 প্রপোর্শনাল টু T2 - T1, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। তাহলে দেখো আমরা এই যে কনসেপ্টটা বুঝলাম যে প্রথমে দৈর্ঘ্য ছিল L1, পরে দৈর্ঘ্য হয়েছে L2, প্রথমে উষ্ণতা ছিল T1, পরে উষ্ণতা হয়েছে T2, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছে? L2 - L1। এই দৈর্ঘ্য বৃদ্ধিটা দুটো রাশির ওপর নির্ভর করে। কার কার ওপর? এক তো প্রাথমিক দৈর্ঘ্যের ওপর, অর্থাৎ প্রথমে কতটা দৈর্ঘ্য ছিল, আর এক হচ্ছে উষ্ণতার বৃদ্ধির ওপর, আমরা কতটা উষ্ণতা বাড়িয়েছি তার ওপর। ক্লিয়ার? কিভাবে নির্ভর করে সেটা নিশ্চয়ই বোঝা গেছে। এইবার দেখো তুমি যে দুটো সম্পর্ক পেয়েছো, এই দুটো সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি? 1 ও 2 থেকে পাই। 1 নাম্বার এবং 2 নাম্বার থেকে আমরা কি লিখতে পারি? দেখো লেফট হ্যান্ড সাইডটা দেখো একই আছে, L2 - L1, তাহলে আমরা লিখে দিলাম L2 - L1। প্রপোর্শনাল টু চিহ্ন আছে, প্রপোর্শনাল টু চিহ্ন দিয়ে দিলাম। আর রাইট হ্যান্ড সাইডটা আলাদা আছে, মানে এদেরকে আমরা কি করে দেবো? গুণ করে দেবো। তাহলে L1 × T2 - T1। ভেদের নিয়ম অনুযায়ী যে সাইডটা একই আছে তাদেরকে লিখলাম, প্রপোর্শনাল টু চিহ্ন আছে দিলাম, রাইট হ্যান্ড সাইড আলাদা আছে তো তাদেরকে গুণ করে দিলাম। তাহলে L1 × T2 - T1, তাহলে আমরা এই রাশিটা পেলাম। এইবার এখানে সমানুপাতি চিহ্ন আছে, এই সমানুপাতি চিহ্নটাকে আমাকে তুলতে হবে, তাহলে L2 - L1 ইজ ইকুয়াল টু, সমান দিয়ে দিলাম, সমানুপাতি চিহ্ন তুলে যে রাশিটা দিয়ে গুণ করব তাকেই আমরা কি বলবো? আলফা। কি বলবো? আলফা ইন্টু L1 ইন্টু T2 - T1। এই যে সমানুপাতি চিহ্নটা দিয়ে আমরা গুণ করলাম, এই সমানুপাতি চিহ্নটাকেই বলা হচ্ছে কি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। কি বলা হচ্ছে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। সমানুপাতি চিহ্ন তুলে সমান করার জন্য একটা ধ্রুবক রাশি দিয়ে গুণ করতে হবে, যেই ধ্রুবক রাশি দিয়ে গুণ করলাম সেই ধ্রুবক রাশিটাকে কি বলা হচ্ছে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। বুঝতে পারলে? কি বলা হচ্ছে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আর এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, যেমন দৈর্ঘ্য বৃদ্ধি কার কার উপর নির্ভর করে, তাহলে এই দৈর্ঘ্য বৃদ্ধিটা নির্ভর করছে প্রাথমিক দৈর্ঘ্যের ওপর, এই দৈর্ঘ্য বৃদ্ধিটা নির্ভর করছে উষ্ণতার বৃদ্ধির ওপর। কিন্তু খুব ভালো করে শুনবে, এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক একটা ধ্রুবক রাশি, এটা কার উপর নির্ভর করে? এটা নির্ভর করছে পদার্থটার উপাদানের ওপর এবং উষ্ণতার ওপর। কার কার ওপর? এটা নির্ভর করছে উপাদান। উপাদান মানে হচ্ছে কি বলছি, 1 মিনিট দাঁড়াও। উপাদান এবং উষ্ণতার উপর নির্ভর করে, উপাদান এবং উষ্ণতার উপর নির্ভর করে। উপাদান এবং উষ্ণতার উপর নির্ভর করে, মানে এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মানটা উপাদানের উপর নির্ভর করে। মানে কি?
মানে ধরো তুমি একটা 10 সেন্টিমিটার লোহা নিয়েছো আর একটা 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের লোহা নিয়েছো, দুজনাকারই দৈর্ঘ্য বৃদ্ধি আলাদা আলাদা, কিন্তু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সমান। কেন? কারণ উপাদানটা তো লোহা। ক্লিয়ার? পৃথিবীতে যত লোহা আছে সমস্ত লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কিন্তু সমান। পৃথিবীতে যত নিকেল আছে সবারকার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মানটা সমান। লোহা আর নিকেলের সমান নয়। কেন নয়? কারণ সেক্ষেত্রে উপাদান আলাদা হয়ে যাবে। লোহার তারের ক্ষেত্রে উপাদান হচ্ছে লোহা, আর নিকেলের তারের ক্ষেত্রে উপাদান হচ্ছে কি নিকেল। উপাদান আলাদা হলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান আলাদা হবে, কিন্তু যদি উপাদান একই হয় তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেম থাকবে। আর একটা হচ্ছে উষ্ণতার উপর নির্ভর করে, মানে একটা নির্দিষ্ট উষ্ণতায় লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান যা, অন্য একটা উষ্ণতায় সেই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মানটা আলাদা হবে। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কার কার উপর নির্ভর করে? উপাদান এবং উষ্ণতার উপর। কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি কার উপর নির্ভর করে? এটা নির্ভর করে প্রাথমিক দৈর্ঘ্য এবং উষ্ণতা বৃদ্ধির উপর। এটা ধ্রুবক রাশি, এটা কেবলমাত্র উপাদান এবং উষ্ণতার উপর নির্ভর করবে। খুব মনোযোগ দিয়ে এই জায়গাটা কিন্তু বুঝবে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এটা ধ্রুবক রাশি, কার উপর নির্ভর করে? উপাদানের উপর এবং উষ্ণতার উপর। ক্লিয়ার জায়গাটা? চলো এইবার আমরা কি করব, এই যে আমরা একটা সম্পর্ক পেলাম বা তৈরি করলাম, দেখো এই সম্পর্ক থেকে আমরা আলফা এর সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটাকে লেখার চেষ্টা করব। কিভাবে লিখবো? মুছে দিয়ে দিকটা। কিভাবে লিখবো এটাই প্রশ্ন, খুব বড় একটা প্রশ্ন যে কিভাবে লিখবো। দেখো, যদি আমরা এই ইকুয়েশন থেকে আলফা সমান লেখার চেষ্টা করি তাহলে কত লিখতে পারি? দেখো, আলফা সমান যদি লিখি তাহলে এই রাশিটা গুণ আছে, এদিকে এলে ভাগ হয়ে যাবে। তার মানে আলফা সমান আমরা কি লিখতে পারি? আলফা ইজ ইকুয়াল টু L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। দেখো এটা লিখতে পারি না? পারি না। এই সমীকরণ থেকে আমি আলফা লিখলাম, তাহলে এই রাশিটা গুণ আছে, এপারে এলে ভাগ হয়ে যাবে। তার মানে হবে কি L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। ক্লিয়ার? এইবার এখানে এই L2 মাইনাস L1টা কি ছিল? এই L2 মাইনাস L1 এটা কাকে নির্দেশ করছিল? L2 মাইনাস L1 নির্দেশ করছিল দৈর্ঘ্য বৃদ্ধিকে। একটু লিখি চলো, যে L2 মাইনাস L1 এটা নির্দেশ করছিল কাকে? কতটা দৈর্ঘ্য বেড়েছে তাকে, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিকে। আচ্ছা, L1 কাকে নির্দেশ করছিল? L1 ছিল আমার কাছে প্রাথমিক দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য। আর T2 মাইনাস T1 কি ছিল? T2 মাইনাস T1 ছিল উষ্ণতার বৃদ্ধি বা তাপমাত্রার বৃদ্ধি। উষ্ণতার বৃদ্ধি, উষ্ণতার বৃদ্ধি। এই তিনটে রাশি আমরা লিখতে পারি যে L2 মাইনাস L1 ছিল দৈর্ঘ্য বৃদ্ধি, L1 ছিল প্রাথমিক দৈর্ঘ্য, T2 মাইনাস T1 ছিল উষ্ণতার বৃদ্ধি। এইবার এই আমরা কি করি, আমরা যখন কোনো এক জায়গায় সংজ্ঞা লিখি, খুব ভালো করে শুনবে, আমরা সংজ্ঞা লিখি সমীকরণ থেকে, কোনো একটা ইকুয়েশন থেকে। তাহলে আমরা একটা ইকুয়েশন পেয়েছি, তাহলে এই ইকুয়েশন থেকে কি করে আমরা আলফার সংজ্ঞা লিখবো? তাহলে আলফা সমান আমরা কি পেয়েছি? আলফা সমান L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এই একটা আমরা সমীকরণ পেয়েছি। এই সমীকরণ থেকে যখন আমরা আলফার সংজ্ঞা লিখতে চাইবো, এটাই হচ্ছে নিয়ম। কি করতে হয় আমাদের? নিচে যে রাশিগুলো আছে তাদের মান 1 পুট করতে হয়। কি পুট করতে হয়? 1 পুট করতে হয়। তাহলে নিচে কি কি রাশি আছে? দেখো L1 আছে, তাহলে L1 মানে কি? প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে প্রাথমিক দৈর্ঘ্যের মান আমাকে কি করতে হবে? 1 পুট করতে হবে। আচ্ছা, উষ্ণতা বৃদ্ধি, T2 মাইনাস T1টা কি? উষ্ণতা বৃদ্ধি। এই উষ্ণতা বৃদ্ধির মান আমাকে কি করতে হবে? 1 পুট করতে হবে। তাহলে যদি আমরা এই দুটোকে 1 পুট করি, ভালো করে তাকাও, তাহলে এর মান 1 হয়ে গেল, এর মান 1 হয়ে গেল। যদি এ দুটোর মান 1 হয়ে যায় তাহলে দেখো আমরা কি লিখতে পারি না, আলফা ইজ ইকুয়াল টু L2 মাইনাস L1 লিখতে পারি। কেন? কারণ এর মানও 1, এর মানও 1, 1 ইন্টু 1 মানে 1, আর কোনো রাশির নিচে থাকা 1 থাকাও যা, না থাকাও তাই। তার মানে যদি আমরা প্রাথমিক দৈর্ঘ্য এবং উষ্ণতা বৃদ্ধির মান 1 পুট করি, তাহলে আলফা সমান কি হয়ে যাচ্ছে? L2 মাইনাস L1। আর এই L2 মাইনাস L1টা কি? এই L2 মাইনাস L1টা কি? দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি। এইবার দেখো আমি সংজ্ঞাটাকে বলছি। কিভাবে বলছি? দেখো, 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক প্রাথমিক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য বৃদ্ধি হয় তাকেই কি বলা হচ্ছে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে যদি আমরা এই তিনটে কন্ডিশনকে ভালো করে দেখি তাহলে কি বুঝতে পারছি? 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে
প্রতি একক প্রাথমিক দৈর্ঘ্যে। তাহলে যেই আমি এর মান 1 পুট করলাম, সঙ্গে সঙ্গে আমি যেটা বলতে পারি যে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক প্রাথমিক দৈর্ঘ্যে কি হলো, যে দৈর্ঘ্য বৃদ্ধি হলো, এই যে L2 - L1 মানে দৈর্ঘ্য বৃদ্ধি, যে দৈর্ঘ্য বৃদ্ধি হলো তাকেই আমরা কি বলছি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। কি বলছি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে আমরা দেখো এই যে ইকুয়েশন পেলাম, এই ইকুয়েশন থেকে আলফার সংজ্ঞাটাকে লেখার চেষ্টা করছি। কিভাবে, আরেকবার T2 - T1 = 1 পুট করব, L1 = 1 পুট করব। তো T2 - T1টা কি, উষ্ণতা বৃদ্ধি। তাহলে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে L1টা কি, প্রাথমিক দৈর্ঘ্য প্রতি একক প্রাথমিক দৈর্ঘ্যে। L2 - L1টা কি, দৈর্ঘ্য বৃদ্ধি। যে দৈর্ঘ্য বৃদ্ধি হয় তাকেই বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। বুঝতে পারলে, এটাই হচ্ছে সংজ্ঞা লেখার নিয়ম। যখনই আমরা কোনো জায়গায় সংজ্ঞাকে লিখতে চাইবো ফিজিক্যাল সায়েন্সে, তাহলে সবসময় তুমি যদি ইকুয়েশনটাকে মনে রাখো, তাহলে সেখান থেকে ইজিলি তুমি সংজ্ঞা লিখতে পারবে। কি করতে হবে, নিচে যে টার্মগুলোকে থাকবে সেই টার্মগুলোকে আমাদের 1 পুট করতে হবে। ক্লিয়ার? চলো তাহলে আমি এর সংজ্ঞাটা লিখে ফেলি। তাহলে আলফা কাকে বলে, বা আলফার সংজ্ঞা আমরা কিভাবে লিখতে পারি, প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে, দেখো আমি উষ্ণতা বৃদ্ধিটাকে 1 করে দিলাম, উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক প্রাথমিক দৈর্ঘ্যে, প্রতি একক মানে কি, একক মানে 1, তাহলে প্রতি একক প্রাথমিক দৈর্ঘ্যে, প্রতি একক প্রাথমিক দৈর্ঘ্যে। তাহলে প্রতি একক প্রাথমিক দৈর্ঘ্য মানে কি, দৈর্ঘ্য বৃদ্ধিটাকেও আমরা প্রাথমিক দৈর্ঘ্যটাকেও আমরা 1 করে দিলাম। তাহলে প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক প্রাথমিক দৈর্ঘ্যে কি, যে দৈর্ঘ্য বৃদ্ধি হয়, যে দৈর্ঘ্য বৃদ্ধি হয় তাকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। দেখো বুঝতে পারছো না, পারছো না? এই হচ্ছে সংজ্ঞা। সংজ্ঞাটা তোমার বইয়ে লেখা আছে, কিন্তু আমি বলতে চাইছি কিভাবে সংজ্ঞাটা এলো এইটা তোমাকে বুঝতে হবে। এটা যদি তুমি একবার বুঝে যাও তাহলে দেখবে তোমার আর কোনো সমস্যা থাকছে না সংজ্ঞাটাকে নিয়ে, কারণ এই জায়গায় সংজ্ঞাগুলোকে নিয়ে একটু সমস্যা থাকে। তাই আমাদের সংজ্ঞাটা কিভাবে এলো এটা বুঝতে হবে। দেখো কোনো অসুবিধা, এই গেল কি আলফার সংজ্ঞা বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে। কি করে বললাম, নিচের রাশিগুলোকে 1 করে দিলাম। তাহলে প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক প্রাথমিক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য বৃদ্ধি হয় তাকেই বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ক্লিয়ার? চলো এবার আমরা কি করব, আলফা এর একক বার করব। আলফা এর একক বার করব, মুছে দিয়ে দিকটা। এই যে ডেরিভেশন এতটা করলাম, এগুলো কিন্তু তোমাদের নেই, এত ডেরিভেশন আসবেও না পরীক্ষায়, তুমি লিখে নিতে পারো বোঝার জন্য শুধুমাত্র। সংজ্ঞাটা জানতে হবে, একক জানতে হবে, মাত্রা জানতে হবে। এবার কিভাবে এলো ওটা বুঝতে গেলে তোমাকে একটু ডেরিভেশনটা বুঝতে হবে। নেক্সট হচ্ছে একক। কার একক? অবশ্যই আলফা এর একক। দেখো আলফা এর একক কি পেয়েছি আমরা, আলফা সমান কি পেয়েছি, আলফা সমান কি পেয়েছি, L2 - L1। আচ্ছা L2 - L1টা কি ছিল, L2 - L1 কি ছিল, কোথায়, L2 - L1 ছিল দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই L1টা কি ছিল, প্রাথমিক দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য গণিতক। T2 - T1টা কি ছিল, উষ্ণতার বৃদ্ধি, তাই তো, উষ্ণতা বৃদ্ধি। তাহলে এই তো আমরা পেয়েছিলাম যে আলফা সমান কি, দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতার বৃদ্ধি। ভালো করে দেখো, যখন আমরা একক বার করব, আলফার একক, যেহেতু আলফা সমান এই রাশিটা, তাই আলফার একক সমান দৈর্ঘ্য বৃদ্ধির একক বাই প্রাথমিক দৈর্ঘ্যের একক ইন্টু উষ্ণতার একক। এইবার যদি আমি সিজিএস একক বার করতে চাই, সিজিএস একক বার করতে চাই আলফার, তাহলে আমি কি করব, দৈর্ঘ্য বৃদ্ধির একক বসাবো। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধির একক কি সিজিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, তাই দৈর্ঘ্য বৃদ্ধির এককও সেন্টিমিটার হবে। চলো প্রাথমিক দৈর্ঘ্য, তাহলে প্রাথমিকটাও কি, একটা তো দৈর্ঘ্য, তার মানে প্রাথমিক দৈর্ঘ্যের এককও কি হবে, সেন্টিমিটার হবে, ইন্টু সিজিএস পদ্ধতিতে উষ্ণতা বৃদ্ধির একক। তাহলে উষ্ণতা বৃদ্ধির একক মানে কি, উষ্ণতার একক বসবে, তাহলে উষ্ণতার একক কি, ডিগ্রি সেলসিয়াস। তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে রইল কি, পড়ে রইল 1/ডিগ্রি সেলসিয়াস, যেটাকে আমরা লিখতে পারি ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। দেখো ভালো করে, সেন্টিমিটার সেন্টিমিটার ক্যান্সেল আউট,
1/°C, আর ডিগ্রি সেলসিয়াসের মাথায় কি আছে, 1 আছে, পাওয়ারে কিছু নেই মানে 1 আছে। যখন এই নিচের রাশিটাকে আমরা ওপরে নিয়ে যাই কি হয়, পাওয়ারের আগে একটা মাইনাস চলে আসে, তাহলে 1-এর আগে একটা মাইনাস চলে এলো, তাহলে হলো কত, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। নেক্সট যদি আমরা এসআই পদ্ধতিতে দেখতে চাই, এসআই পদ্ধতিতে, তাহলে এসআই পদ্ধতিতে তাকাও এদিকে, আমরা কিন্তু পুরোটা লিখছি না। এসআই পদ্ধতিতেও সেই একই রকম দৈর্ঘ্য বৃদ্ধি, নিচে প্রাথমিক দৈর্ঘ্য, তার মানে দৈর্ঘ্য বৃদ্ধির একক তুমি মিটার বসাবে, প্রাথমিক দৈর্ঘ্যের একক মিটার বসাবে, সেই মিটার মিটার ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে কি 1 উষ্ণতার একক। কি বললাম, এসআই পদ্ধতিতে যদি আমরা আলফার একক বার করতে চাই তাহলে সেক্ষেত্রে ওপরেও একক কি বসাবো, মিটার, নিচেও একক কি বসাবো, মিটার, কারণ দৈর্ঘ্যের একক মিটার এসআই পদ্ধতিতে, তাহলে মিটার মিটার ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে শুধুমাত্র উষ্ণতার বৃদ্ধির একক মানে উষ্ণতার একক, তার মানে 1 উষ্ণতার একক। আর এসআই পদ্ধতিতে উষ্ণতার একক হচ্ছে কি, কেলভিন, আগের দিনই আমরা দেখেছিলাম, তার মানে কেলভিন, বা আমরা লিখতে পারি কেলভিন ইনভার্স, এর মাথায় কিছু নেই মানে পাওয়ার 1 আছে, ওপরে গেল -1 হয়ে গেল, একই ব্যাপার। তাহলে এই গেল সিজিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতিতে কার না আলফা এর একক। যদি বলি এফপিএস পদ্ধতিতে কি হবে, এটাও জেনে নাও, এটাও তোমাদের বইয়ে লেখা আছে, তার জন্য বলছি। এফপিএস পদ্ধতিতে কি হবে, এফপিএস পদ্ধতিতে সেই একই রকম ভাবে কি হবে, নিচে কি হবে, উষ্ণতার একক, তাহলে উষ্ণতার এফপিএস একক কি, ডিগ্রি ফারেনহাইট, তার জন্য এটা কি হয়ে যাবে, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। তার মানে এর যে এককগুলো কি কি, সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, কেলভিন ইনভার্স অথবা ফারেনহাইট ইনভার্স। কোনো অসুবিধা নেই। চলো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আলফা এর মাত্রা নির্ণয় করব। আলফা, আচ্ছা এখানে একটা ছোট্ট মতো একটা কথা লিখতে পারি, দেখো আমরা ভালো করে দেখবে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এর মান কার উপর নির্ভর করে, উপাদান এবং উষ্ণতার উপর, কার উপর, উপাদান এবং উষ্ণতার উপর। কিন্তু যদি তোমাকে কোয়েশ্চেন দেয় যে আলফা এর একক অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কার উপর নির্ভর করে, তার মানে এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের আমরা একক পেলাম, এই একক কার উপর নির্ভর করছে, ভালো করে দেখো, এখানে পেয়েছো ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এখানে পেয়েছো কেলভিন ইনভার্স, এখানে পেয়েছো ফারেনহাইট ইনভার্স, তার মানে কার এককের উপর নির্ভর করছে, উষ্ণতার এককের উপর নির্ভর করে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কার উপর নির্ভর করে, উষ্ণতার উপর নির্ভর করে। দৈর্ঘ্য প্রসারণ আছে মানেই দৈর্ঘ্যের উপর নির্ভর করে এরকম কিন্তু কখনো না, নাম শুনে যেন বলে দিও না ও দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তাহলে দৈর্ঘ্যের উপর নির্ভর করে, মোটেও না। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান উপাদান এবং উষ্ণতার উপর নির্ভর করে, আর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কার উপর নির্ভর করে, ভালো করে দেখো, উষ্ণতার এককের উপর নির্ভর করে। তাহলে এটাও লিখে রাখো যে আলফা এর একক উষ্ণতার এককের উপর নির্ভর করে, উষ্ণতা বা তাপমাত্রা যা খুশি লিখতে পারো, উষ্ণতার এককের উপর নির্ভর করে। ঠিক আছে, চলো আর আমরা লাস্ট কি করব এটা আমরা বুঝে গেলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আলফা এর মাত্রা নির্ণয় করব। আলফা এর মাত্রা, আচ্ছা মাত্রা মানে মনে আছে তো, সেই বড় হাতের এম এল টি আই এই সব দিয়ে লেখা আর কি। তাহলে মাত্রা নির্ণয় করব, কিভাবে নির্ণয় করব, দেখো আলফা এর মাত্রা, মাত্রা লিখতে গেলে থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হয়, মাত্রা সমান কি হবে, দৈর্ঘ্য বৃদ্ধির মাত্রা বাই প্রাথমিক দৈর্ঘ্যের মাত্রা ইনটু উষ্ণতা বৃদ্ধির মাত্রা। আরে আমরা যদি এই ইকুয়েশন বুঝে যাই না, তাহলে এখান থেকে আমরা সংজ্ঞাও লিখতে পারি, এককও বার করতে পারি, মাত্রাও বার করতে পারি। মেন কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে, এই ইকুয়েশনটা তোমাকে বুঝতে হবে, এটা বুঝলেই বাকিগুলো আমাদের কি হয়ে যাবে, ইজিলি আমরা বুঝতে পারবো। আমরা ভুল করি, আমরা কি করি, আমরা সংজ্ঞা মুখস্থ করি, একক মুখস্থ করি, মাত্রাকে মুখস্থ করি, কিন্তু ব্যাপারটা মুখস্থ না, বোঝার, তোমাকে বুঝতে হবে। আর তুমি এই একটা বুঝে নাও, মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এই একটা কনসেপ্ট বুঝে নাও, ক্ষেত্রফল প্রসারণ, আয়তন প্রসারণ, মানে এই চ্যাপ্টারে যা যা সংজ্ঞা আছে সমস্ত কিছু তুমি বুঝে যাবে। তোমাকে বুঝতে হবে, এই সাবজেক্টটাই এরকম যেখানে মুখস্থ করার কোনো জায়গা নেই, তোমাকে শুধুমাত্র বুঝতে হবে। বুঝতে পারছো? চলো তাহলে আলফা এর মাত্রা বার করবো। তাহলে আলফা এর মাত্রা, আলফা সমান কি পেয়েছি, L2 - L1 বাই L1 ইন্টু T2 - T1। তাহলে এই L2 - L1 কি, দৈর্ঘ্য বৃদ্ধি, L1 কি প্রাথমিক দৈর্ঘ্য, T2 - T1 কি উষ্ণতা বৃদ্ধি। তার মানে আলফা এর মাত্রা দৈর্ঘ্য বৃদ্ধির মাত্রা, প্রাথমিক দৈর্ঘ্যের মাত্রা এবং উষ্ণতার মাত্রার উপর নির্ভর করে। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধির মাত্রা কি, দৈর্ঘ্যের মাত্রার সাথে সমান, তাহলে দৈর্ঘ্য ইংরেজিতে লেন্থ বলা হচ্ছে, তার জন্য এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল L। প্রাথমিক দৈর্ঘ্য এটাও তো সেই দৈর্ঘ্য, তার মানে এর মাত্রাও কি হবে, দৈর্ঘ্যের মাত্রা L গণিতক উষ্ণতার মাত্রা, তাহলে উষ্ণতার মাত্রা কি আগের দিন পড়েছিলাম থিটা, তাহলে দেখো এল এল ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে রইল কি থিটা।
1/θ। এবার এই থিটাটাকে থিটার পাওয়ারে কি আছে 1 আছে, একে উপরে নিয়ে গেলে কি হবে পাওয়ারের আগে একটা মাইনাস চলে আসবে, তার মানে থিটা টু দি পাওয়ার -1। তাহলে এই হয়ে যাচ্ছে কার মাত্রা, আলফা এর মাত্রা। তাহলে আলফা এর মাত্রা হচ্ছে থিটা ইনভার্স, একক হচ্ছে এগুলো, সংজ্ঞা হচ্ছে এটা। বোঝা গেছে? কোনো অসুবিধা? চল, এই যে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে জানলাম, আলফা সম্পর্কে কয়েকটা ইনফরমেশন পেলাম। কি কি? এক নাম্বার হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ আলফা এর একক উষ্ণতার এককের উপর নির্ভর করে, আর আলফা এর মান উপাদান এবং উষ্ণতার উপর নির্ভর করে। তার মানে আলফা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান উপাদানের উপর নির্ভর করে। তাই আমরা কি বলতে পারি, আলাদা আলাদা উপাদানের জন্য আলফা এর মান আলাদা আলাদা। এবার আলাদা আলাদা উপাদান মানে কি, লোহা একটা উপাদান, নিকেল একটা উপাদান, পিতল একটা উপাদান, অ্যালুমিনিয়াম একটা উপাদান। তাহলে এই প্রত্যেকটা আলাদা আলাদা উপাদানের জন্য আলফা এর মান আলাদা আলাদা হবে। তাহলে কার জন্য বেশি হবে, কার জন্য কম হবে? দেখো তার জন্য একটা ক্রম লেখা আছে একদম প্রথমে। কি লেখা আছে দেখো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্রম, অর্থাৎ আমাদের জানা কয়েকটা ধাতুর মধ্যে কার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি এবং কার কম সেটাই আমরা এখানে লিখেছি। সব থেকে বেশি কার আমাদের জানা, দেখবে অ্যালুমিনিয়াম, এই নামটা আমরা জানি, এই অ্যালুমিনিয়াম ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সব থেকে বেশি। তার থেকে কম পিতল, তার থেকে কম তামা, লোহা, এবং সব থেকে কম হচ্ছে কার, ইনভার। এই কথাটা মনে রাখবে যে আলফা এর মান সব থেকে কম কার, ইনভারের। এবার ইনভার কি? ইনভার হচ্ছে একটা নিকেল আর লোহা দ্বারা নির্মিত সংকর ধাতু। তাহলে এই ধাতুটার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সব থেকে কম। এইটা কিন্তু তুমি ভালো করে মনে রাখবে যে ইনভারের আলফা এর মান অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সব থেকে কম। কোনো অসুবিধা? তারপরে দেখো একটা কোয়েশ্চেন লেখা আছে যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক একটা মান দেওয়া আছে যে 12 × 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এই কথাটার অর্থ কি? তাহলে এটা কি দেখো আমরা লেখার চেষ্টা করব কোথা থেকে, একক থেকে। আমরা আলফা এর একক কি পেয়েছিলাম, প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক প্রাথমিক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য বৃদ্ধি হয় তাকেই আমরা কি বলবো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে এই যে কথাটাকে তুলে দিয়ে আমরা এই মানটাকে লিখে দেবো, তাহলেই হয়ে যাবে কি, তাহলেই হয়ে যাবে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান। এর একটা মান দেওয়া আছে, এর অর্থ কি সেটা প্রকাশ হয়ে যাবে। কিভাবে লিখছি দেখো একবার। কি দেখেছিলাম আমরা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে। তাহলে আমরা লিখছি প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে। এবার তুমি বলবে সেলসিয়াস কেন দিলাম, কারণ দেখো ওদিকে আলফা এর মানের পাশে একটা একক অলরেডি লেখা আছে, সেলসিয়াস ইনভার্স। তাহলে প্রতি 1 ডিগ্রি না লিখে আমরা কি লিখলাম, প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক প্রাথমিক দৈর্ঘ্যে, প্রতি একক প্রাথমিক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য বৃদ্ধি হয়, তা ওই কথাটা যে কথাটা তুলে দিয়ে আমরা কি লিখবো, প্রতি একক প্রাথমিক দৈর্ঘ্যে লোহার দৈর্ঘ্য বৃদ্ধি হয়, লোহার দৈর্ঘ্য বৃদ্ধি হয় কত, যে মানটা বলে দিয়েছে 12 × 10⁻⁻6। কি দৈর্ঘ্য বৃদ্ধি কতটা হয়, 12 × 10⁻⁻6। তারপর একটা একক বসাতে হবে। কার একক বসাবো, দৈর্ঘ্যের একক। দৈর্ঘ্যের একক তুমি কি বসাতে পারো, সেন্টিমিটার বসাতে পারো অথবা মিটার বসাতে পারো, তাতে কিছু যায় আসে না। কেন? কারণ আলফা এর মান দৈর্ঘ্যের মানের ওপর নির্ভর করে না, এটা উষ্ণতা এবং উপাদানের ওপর নির্ভর করে। তার জন্য দৈর্ঘ্যের একক তুমি এখানে সেন্টিমিটারও বসাতে পারো অথবা মিটারও বসাতে পারো। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে পেয়ে গেলাম যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান 12 × 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। কথাটার অর্থ কি না, প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক প্রাথমিক দৈর্ঘ্যে লোহার দৈর্ঘ্য বৃদ্ধি হয় 12 × 10⁻⁻6 সেন্টিমিটার অথবা মিটার। কোনো অসুবিধা? চলো এরপর মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্টকে আমরা জানার চেষ্টা করব। আমরা আগের দিন কি দেখেছিলাম, আমরা আগের দিন দেখেছিলাম 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার পরিবর্তন বা উষ্ণতার বৃদ্ধি, উষ্ণতার বৃদ্ধি সমান 1 কেলভিন উষ্ণতার বৃদ্ধি। অর্থাৎ সেলসিয়াস স্কেলের 1 ডিগ্রি বৃদ্ধি মানেই হচ্ছে কেলভিন স্কেলেরও 1 ডিগ্রি বৃদ্ধি। এটা আমরা আগের দিন দেখেছিলাম, তাই তো? মনে পড়ছে তো যে 1 ডিগ্রি সেলসিয়াসের বৃদ্ধি সমানই হচ্ছে 1 কেলভিন উষ্ণতার বৃদ্ধি। কেন? কারণ সেলসিয়াস স্কেলেও 100টা ঘর থাকে, কেলভিন স্কেলেও 100টা ঘর থাকে। এবার তোমার যদি মনে হয় যে এটা আমরা কোথা থেকে পেলাম,
এটাকে নিয়ে আমরা আলোচনা করেছি গ্যাসের আচরণ চ্যাপ্টারের একদম ফার্স্ট ক্লাসে, যেখানে আমরা উষ্ণতা এবং আয়তন নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে কিন্তু আমরা এইটা কিভাবে এসেছে সেটাকে নিয়ে আলোচনা করেছি। এবার তোমার যদি মনে থাকে তো খুব ভালো কথা, আর যদি তোমার মনে হয় যে না জায়গাটা আমি বুঝতে পারলাম না কেন এটা হলো, তাহলে একবার এই ক্লাসটা দেখে নাও, ঠিক আছে? এর কারণটা তাও আমি একবার বলে দিচ্ছি। সাধারণত ডিগ্রি সেলসিয়াস মানে এই উষ্ণতাটাকে সেলসিয়াস স্কেলে মাপা হয়েছে, কেলভিন মানে এটাকে কেলভিন স্কেলে মাপা হয়েছে। এবার সেলসিয়াস আর কেলভিন স্কেল দুটো স্কেলেতেই 100টা করে ঘর থাকে, তার জন্য 1 ডিগ্রি সেলসিয়াসের বৃদ্ধি সমান 1 কেলভিন উষ্ণতার বৃদ্ধি হয়। ভালো করে দেখো, তাহলে যেহেতু 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি সমান 1 কেলভিন উষ্ণতার বৃদ্ধি, তার জন্য আমরা লিখতে পারি আলফা এর মান সেলসিয়াস স্কেলে যা হবে আলফা এর মান কেলভিন স্কেলে তাই হবে। অর্থাৎ আলফা এর মান সেলসিয়াস স্কেলে যা হবে আলফা এর মান কেলভিন স্কেলেও তাই হবে। কেন তাই হবে? কারণ আলফা এর মান কার উপর নির্ভর করছে? 1/, উষ্ণতার একক, 1/, উষ্ণতার একক। আর বাই উষ্ণতার একক মানে কি? 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিকে বোঝাচ্ছে। তাহলে যেহেতু 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি সেলসিয়াস স্কেলেও যা কেলভিন স্কেলেও তাই, তার জন্য সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান যা হবে কেলভিন স্কেলেও দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান তাই হবে। মানে আমি যদি তোমাকে বলি যে কোনো একটা ধাতুর, যেমন লোহার ক্ষেত্রেই যদি আমি বলি, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সেলসিয়াস স্কেলে কত? 12 × 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তাহলে কেলভিন স্কেলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কত হবে? তাহলে সেলসিয়াস স্কেলে যা হবে কেলভিন স্কেলেও তাই হবে। অর্থাৎ আলফা এর মান লোহার ক্ষেত্রে কেলভিন স্কেলে কত হবে? 12 × 10⁻⁻6, শুধুমাত্র এককটা চেঞ্জ হয়ে যাবে, কেলভিন ইনভার্স। কি বললাম বুঝতে পারলে? খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। যেহেতু সেলসিয়াস স্কেলে উষ্ণতা 1 ডিগ্রি উষ্ণতার বৃদ্ধির সেলসিয়াস স্কেলের 1 ডিগ্রি বৃদ্ধি কেলভিন স্কেলের 1 ডিগ্রির বৃদ্ধির সঙ্গে সমান, তার জন্য সেলসিয়াস স্কেলে আলফার মান যা কেলভিন স্কেলেও আলফার মান তাই। অর্থাৎ সেলসিয়াস স্কেলে মানটা যদি এটা হয় তাহলে কেলভিন স্কেলেও আলফার মান এটাই হবে, শুধুমাত্র এককটা ডিগ্রি সেলসিয়াসের জায়গায় লিখবো কেলভিন ইনভার্স। কোনো অসুবিধা? চলো নেক্সট, অন্যদিকে আমরা আরও একটা পয়েন্ট দেখেছিলাম কি 1 ডিগ্রি সেলসিয়াসের বৃদ্ধি বা 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি সমান দেখেছিলাম 9/5 ডিগ্রি ফারেনহাইটের বৃদ্ধি। কেন? নিশ্চয়ই এটাও মনে আছে যে সেলসিয়াস স্কেলের 1 ডিগ্রি বৃদ্ধি সমান 9/5 ডিগ্রি ফারেনহাইট স্কেলে বৃদ্ধি হয়। ফারেনহাইট স্কেলে বৃদ্ধি হয় কেন? কারণ সেলসিয়াস স্কেলে 100টা ঘর আছে আর ফারেনহাইট স্কেলে 180টা ঘর আছে, তার জন্যই এরকম একটা সম্পর্ক আমরা পেয়েছিলাম যে সেলসিয়াস স্কেলের 1 ডিগ্রি বৃদ্ধি সমান ফারেনহাইট স্কেলে 9/5 ডিগ্রি বৃদ্ধি হয়। তার জন্য ভালো করে দেখো, আলফা এর মান সেলসিয়াস স্কেলে যা হবে আর আলফা এর মান ফারেনহাইট স্কেলে যা হবে তার সঙ্গে কি হয়ে যাবে? একটা 9/5 কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। অর্থাৎ ফারেনহাইট স্কেলে আলফার মান পেতে গেলে বা আলফার মান যদি আমরা জানি সেটাকে যদি আমরা সেলসিয়াস স্কেলে বার করতে চাই তাহলে তার সঙ্গে কি করতে হবে? একটা 9/5 দিয়ে গুণ করতে হবে। বা এটাকে আমরা যদি এভাবে লিখি আলফা এফ সমান কত লিখতে পারি? 9/5টা আলফা এফ এর সাথে গুণ আছে, এ পাশে এলে কত হয়ে যাবে? এটা 5/9 হয়ে যাবে, উল্টে যাবে 5/9 × আলফা সি। অর্থাৎ সেলসিয়াস স্কেলে আলফার মান যদি আমরা জানি সেটা ফারেনহাইট স্কেলে সঙ্গে সমান হবে না। বার করতে গেলে কি করতে হবে? 5/9 দিয়ে আমাকে গুণ করতে হবে। কিভাবে পেলাম? যেহেতু 1 ডিগ্রি সেলসিয়াসের বৃদ্ধি সমান 9/5 ফারেনহাইটের বৃদ্ধি, তার জন্য আলফা সি সমান হয়ে যাবে 9/5 × আলফা এফ। তাহলে এখান থেকে আমরা যদি আলফা এফ সমান লিখতে চাই কত, তাহলে আলফা এফ সমান কত হয়ে যাবে? এই 9/5টা এ পাশে চলে আসবে, এ পাশে চলে এলে উল্টে যাবে, তাহলে হয়ে যাবে কত? 5/9 আলফা সি, 5/9 আলফা সি। তার মানে সেলসিয়াস স্কেলে যদি আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান জানি, তাহলে ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান বার করতে গেলে আমাকে 5/9 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। 5/9 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। যেমন আলফা এর মান যদি আমি বলি সেলসিয়াস স্কেলে কত, এই যে মানটা দেওয়া আছে 12 × 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এটা কি যদি আমরা ফারেনহাইটে বার করতে চাই আলফা এফ সমান কত হয়ে যাবে? 1 মিনিট দাঁড়াও, দেখা যাচ্ছে নাকি দেখে নিই আমি। চলো দেখা যাচ্ছে। তাহলে আলফা এফ সমান কত হয়ে যাবে? আলফা সি যদি এটা হয় তাহলে আলফা এফ বার করতে গেলে কি করতে হবে? এই যে একটা সম্পর্ক পেলাম, কি সম্পর্ক পেয়েছি? 5/9 দিয়ে গুণ করতে হবে আলফা সি কে। তার মানে 5/9 × 12 ×
10⁻⁶। তাহলে মানটা তুমি যদি ক্যালকুলেট করো তাহলে এখানে দেখো কত দিয়ে কাটাকাটি যাচ্ছে, 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 3 তিরিখে 9, এদিকে হচ্ছে 3 4 12, তার মানে 5 4 20, 20/3। তাহলে আনসারটা কত আসবে? এবার তুমি সেটাকে দশমিকে প্রকাশ করতে পারো, 20/3 ইন্টু 10⁻⁶ ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। তাহলে সেলসিয়াস স্কেলে আলফার মান যা হয় ফারেনহাইট স্কেলে আলফার মান তাই হয় না। কি করতে হয়? সেলসিয়াস স্কেলের মান জানলে যদি আমরা ফারেনহাইট স্কেলে বার করতে চাই তাহলে আমাকে 5/9 দিয়ে কি করতে হয়? গুণ করতে হয় ওই মানটাকে। এবার এটাকে গুণ করে এক্ষেত্রে দেখো মানটা এরকম এসছে, তুমি এই 20/3 বা দশমিকে বার করে আনসারটাকে লিখতে পারো। তাহলে এই কথাটা কিন্তু তোমাকে খুব ভালোভাবে বুঝতে হবে যে আলফা এর মান সেলসিয়াস স্কেলে যা কেলভিন স্কেলেও তাই, কিন্তু সেলসিয়াস স্কেলে যা ফারেনহাইট স্কেলে তাই না। সেলসিয়াস স্কেলের মান যদি আমরা জানি তাহলে ফারেনহাইট স্কেলের বার করতে গেলে আমাকে 5/9 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে যদি সেলসিয়াস স্কেলের মানটা 12 × 10⁻⁶ হয়, যদি আমরা ফারেনহাইট স্কেলে বার করতে চাই তাহলে 5/9 দিয়ে আমাদের গুণ করতে হবে। ক্লিয়ার জায়গাটা? কোনো অসুবিধা? তাহলে এই গেল আলফা রিলেটেড সমস্ত যে আমাদের কনসেপ্টগুলো জানার দরকার ছিল, সমস্ত কনসেপ্টগুলো। এটা ভালো করে বুঝে নাও, ক্লাসটাকে ভালো করে দেখে নাও, যদি দরকার হয় আর একবার দেখে নাও, কারণ এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক জানলে তুমি ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কও বার করতে পারবে, আয়তন প্রসারণ গুণাঙ্কে নিয়েও কোনো সমস্যা থাকবে না, মানে বাকি সমস্ত টার্মগুলো একই রকমের। বুঝতে পারছো? তাহলে যদি কোনো সমস্যা থাকে এই ক্লাস নিয়ে তাহলে অবশ্যই কমেন্ট করো। আজকের মতো ক্লাস এটুকুই। পরের দিন আমরা কি করব? ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক নিয়ে আলোচনা করব। দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। সুস্থ থাকো, ভালো থাকো।